তাহলে তো আজকে পড়বো আমরা ভারতের জলবায়ু এবং ভারতের মৃত্তিকা সম্পর্কে। ছোট চ্যাপ্টার। এই ক্লাইমেটের একটা টপিক কিন্তু যখন ক্লাইমেটোলজি পড়বো তখন কিন্তু আমরা কভার করব, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান মনসুন। ইন্ডিয়ান মনসুন কিভাবে তৈরি হয় তার অনেকগুলো থিওরি আছে। ইন্ডিয়ান মনসুনের অনেকগুলো টাইপ আছে। ভারতে তারা কোন দিক দিয়ে প্রবেশ করে, কখন আগে পৌঁছায়, কখন পরে পৌঁছায়। তো এটা একটা টপিকই আছে ক্লাইমেটোলজিতে, ইন্ডিয়ান মনসুন বলে। তো ওই জন্য ওটা ওখানে পড়বো। এখানে জাস্ট আমরা ক্লাইমেট ফ্যাক্টরগুলো প্লাস ক্লাইমেট যে রিজিয়ানগুলো, ডিভিশনগুলো ভারতবর্ষের, সেটাকে কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমে ফ্যাক্টর এফেক্টিং ইন্ডিয়ান ক্লাইমেট, এখান থেকে সেরকম কোশ্চেন আসে না, জাস্ট আমি দিয়ে দিচ্ছি নিজে একবার করে পড়ে নেওয়ার জন্য। কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে আসলে, কিন্তু সেরকম কোশ্চেন আসে না। তো তার আগে একটা জিনিস, যে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষাকাল যখন ভারতে শুরু হয়, তো এটা কোশ্চেন আসে যে ভারতের মৌসুমি বায়ু প্রথম কোথায় প্রবেশ করে। তো কেরালায় প্রবেশ করে জানি 1 জুন থেকে, মানে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু তার আগেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু পৌঁছে যায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেহেতু রাজ্য নয়, ওই জন্য রাজ্য বললে কেরালায় উত্তর হবে। কিন্তু যদি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল প্লাস আন্দামান নিকোবর থাকে, তাহলে কিন্তু এটাই অ্যান্সার হবে। কারণ এখানে 20 থেকে 25 মেতে পৌঁছে যায়, তারও আগে, অর্থাৎ কেরালার অনেক আগে। তো এই টপিকগুলো আমি এখানে জাস্ট, যেহেতু এটা কোশ্চেন আসে ওই জন্যই বললাম। কিন্তু এই টপিকটা ইন্ডিয়ান মনসুন যখন পড়াবো ক্লাইমেটোলজিতে, তখন ভালো করে আরও ক্লিয়ার হবে। ঠিক আছে? তো কি কি ফ্যাক্টর আছে? এক হচ্ছে লোকেশনাল ফ্যাক্টর। লোকেশন ফ্যাক্টর বলতে ভারতবর্ষকে যদি আমরা দেখি, যে ভারতবর্ষের অক্ষাংশগত বিস্তার অনেক বেশি, দ্রাঘিমাংশগত বিস্তারটা অতটা প্রভাব ফেলে না ভারতের জলবায়ুকে, কিন্তু অক্ষাংশগত বিস্তারটা অনেক প্রভাব ফেলে। ভারতের মাঝখান দিয়ে আমরা জানি যে কর্কট ক্রান্তি রেখা গেছে, যে কারণে ভারতবর্ষের উত্তরের অংশে, উপরের দিকে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার উপরের দিকে একটা বিশেষ ধরনের জলবায়ু দেখা যায়। আবার দক্ষিণের দিকে বেশি একটা অন্য ধরনের জলবায়ু দেখা যায়। দক্ষিণের দিকে মেইনলি গরম বেশি হয়, যেটাকে ট্রপিক্যাল ক্লাইমেট বলা হয়। ট্রপিক্যাল, এটা আমি বলেছিলাম পড়ানোর সময় ইন্ট্রোডাকশনে, যে কর্কট ক্রান্তি রেখা ভারতকে দুটা জলবায়ু অঞ্চলে ভাগ করে। নিচেরটাকে বলা হয় ট্রপিক্যাল ক্লাইমেট, আর উপরেরটাকে বলা হয় এক্সট্রা ট্রপিক্যাল ক্লাইমেট বা টেম্পারেট জোন। টেম্পারেট মানে হচ্ছে ওই নাতিশীতোষ্ণ আর কি, ঠিক আছে? আর এক্সট্রা ট্রপিক্যাল মানে অতিক্রান্তীয়। তো ক্রান্তীয় আর অতিক্রান্তীয় এরকম দুটা জলবায়ু দেখা যায়, তো সেটা এখানে আলোচনা করা হবে। ডিস্টেন্স ফ্রম দ্য সি, তো আমরা কি জানি যে যখনই কোনো জায়গা সমুদ্র থেকে যত দূরে দূরে যাব, তত কিন্তু সেখানকার ক্লাইমেটটা চেঞ্জ হতে থাকবে। মেইনলি হচ্ছে তাদের যে দিন রাতের টেম্পারেচারের পার্থক্য, বা বার্ষিক গড় টেম্পারেচারের যে পার্থক্য আর কি, ব্যবধানটা, সেটা কিন্তু যত আমরা ভিতরের দিকে যাব তত কিন্তু চেঞ্জ হতে থাকবে। এখানে একটা উদাহরণও দেওয়া আছে, যে কেরালার কাছাকাছি একটা জায়গা আর দিল্লির মধ্যে টেম্পারেচারের পার্থক্য কত, এরকম আর কি ব্যাপারটা। তো এটা মনে রাখতে হবে যে যত সমুদ্রের কাছাকাছি থাকবো তখন তত আহ, হ্যাঁ, হ্যাঁ, সাব ট্রপিক্যাল উপরেরটা, নিচেরটা ট্রপিক্যাল, উপরেরটা সাব ট্রপিক্যাল, ঠিক। তো কি বললাম, যে সমুদ্র থেকে যত দূরে যাব তত কিন্তু জলবায়ু চেঞ্জ হতে থাকে ভারতের। তারপরে নর্দার্ন মাউন্টেন রেঞ্জ, ভারতবর্ষের উপরে এরকম একটা হিমালয় পর্বত রয়েছে। শুধু হিমালয় নয়, হিমালয়ের পাশাপাশি কারাকোরাম, লাদাখ, জাসকার, এই সমস্তগুলো রয়েছে। তো এই পর্বতমালাগুলো কি হয়, যেমন উত্তরের দিক থেকে সাইবেরিয়ার অতি শীতল জলবায়ুকে ভারতে প্রবেশ করতে দেয় না, ঠিক আবার ওরকমই যে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই জায়গায় বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ ভারতের জলবায়ুর একটা অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে কিন্তু নর্দার্ন মাউন্টেন রেঞ্জ। তারপরে ফিজিওগ্রাফি, আমরা জানি ভারতবর্ষের গোটা যে অঞ্চলটা রয়েছে সবটা কিন্তু সব জায়গায় সমান নয়। কোথাও পাহাড় রয়েছে, সমভূমি রয়েছে, মালভূমি রয়েছে। ফলে একই অঞ্চলে অবস্থান করা সত্ত্বেও পাহাড়ের উপরের দিকের জলবায়ু যেরকম হয়, আর সমতলের তার ঠিক নিচের দিকের জলবায়ুটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এইজন্য ফিজিওগ্রাফিও ভারতের একটা বিশাল বড় ফ্যাক্টর। বাকি কিছু কিছু দেশ রয়েছে যেগুলোতে কিন্তু বেশিরভাগই সমতল, বা যেমন নেপালটা গোটাটা পাহাড়ি অঞ্চল। কিন্তু আমাদের ভারতবর্ষ ওরকম নয়। আমাদের ভারতবর্ষের মধ্যে সমভূমি আছে, পাহাড়ি অঞ্চল আছে, সব আছে। যেটা কিন্তু জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায়। মনসুনাল উইন্ড তো আছেই, যে ভারতবর্ষে ২ ধরনের মৌসুমী বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পূর্ব। যখন উত্তর পূর্ব প্রবাহিত হয় তখন ভারতবর্ষের গোটা অঞ্চলে প্রায় শীতল অনুভব হয়। আর যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী যায় তখন বৃষ্টিপাত হয়, এরকম হয় আরকি। আপার এয়ার সার্কুলেশন বলতে যেমন জেট স্ট্রিমটা রয়েছে, যেটা কিন্তু ভূপৃষ্ঠের নিচ দিয়ে যায় না, ভূপৃষ্ঠের অনেক উপর দিয়ে যায়। কিন্তু এটাও কিন্তু ভারতের জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে। কারণ এই যে ভারতের এই সমস্ত অঞ্চলে যে পশ্চিমা ঝঞ্ঝা, ঠিক আছে? বা পশ্চিমা ঝামেলাও বলে তাকে, যে তৈরি হয় শীতকালে,
অর্থাৎ শীতকালে যে দিল্লির ওই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয়, এটার জন্য কিন্তু জেট স্ট্রিমটাই দায়ী। আবার ভারতবর্ষে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে ভারতবর্ষে, যখন খুব গরম পড়ে, তারপরে যে বর্ষাকাল আসে, তো এই বর্ষাকালের শুভ আরম্ভ ঘটায় যদি বলি আমরা, তাহলে কিন্তু এই একটা জেট স্ট্রিম ঘটায়। ২ প্রকার জেট স্ট্রিম, একটা পূবালি আর একটা হচ্ছে পশ্চিমা জেট স্ট্রিম। যেগুলা পূর্ব আমি দেখাচ্ছি একটু করে, একবার করে জাস্ট বলে দিচ্ছি। এল নিনোর একটা ইফেক্ট আছে। এল নিনো যখন হয় ভারতবর্ষে তখন খরা হয়। আবার লা নিনা যখন হয় তখন ভারতবর্ষে বন্যা হয়ে যায়, প্রচুর বৃষ্টিপাত হয়। সাউদার্ন অসিলেশন কথার অর্থ হচ্ছে দক্ষিণী দোলন। এই এল নিনো বা লা নিনা এই সমস্ত ঘটনাগুলোর ফলে কি হয় অনেক সময় যে দক্ষিণ গোলার্ধে অ্যাটমসফিয়ারের একটা মানে কি বলবো বিশাল একটা দোলনের সৃষ্টি হয়। দোলন কথার অর্থ হচ্ছে এখানে বিশৃঙ্খলা আরকি তৈরি হয়। যে নরমালি যেরকম করে বাতাসগুলো যেদিক থেকে যেদিকে যায়, সেখানে কিন্তু সেরকম হয় না। ঠিক তার ইমপ্যাক্টটা কিন্তু ভারতের জলবায়ুর মধ্যেও কিন্তু পড়ে। তো এগুলো বেসিক্যালি ক্লাইমেটোলজির টপিক। তো এত ডিপলি আমরা এখানে পড়বো না। ক্লাইমেটোলজিতে এগুলো পড়ানোর সময় আরো ভালো করে বুঝতে পারবো। আপাতত ইন্ডিয়াতে কিভাবে ইমপ্যাক্ট ফেলে সেগুলাই কিন্তু এখানে আলোচনা করা আছে। তো প্রতিটা টপিকই এখানে আলোচনা করা আছে। আমি বেশি ডিপলি বলবো না, হ্যাঁ? এগুলো কিন্তু সবাই একবার করে অন্তত রিডিং যাতে পড়ে। কারণ এগুলো পড়লে কিন্তু অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয় যে ভারতের জলবায়ু এত বৈচিত্র্যপূর্ণ কেন। তো এক লোকেশনাল যদি আমরা দেখি, লোকেশনাল বলতে এখানে ল্যাটিটিউডটাই বেশি ফ্যাক্টর ফেলে। আমি যেটা বললাম যে কর্কটক্রান্তি রেখা এরকম মাঝ দিয়ে গেছে। তার উপরে সাবট্রপিক্যাল, নিচে হচ্ছে ট্রপিক্যাল। তো সাবট্রপিক্যাল একে অনেক সময় টেম্পারেট রিজিয়নও বলা হয়, মানে টেম্পারেট অঞ্চল আরকি। ঠিক আছে? তো এই জায়গার টেম্পারেচারটা অর্থাৎ ভারতের উপরের টেম্পারেচারটা অনেকটা নাতিশীতোষ্ণ প্রকৃতির আরকি। যদি আমরা এভারেজ দেখি গোটা বছরের তুলনায়। কিন্তু নিচের দিকে টেম্পারেচারটা একটু ট্রপিক্যাল টাইপের, অর্থাৎ একটু বেশি টেম্পারেচার পড়ে। ঠিক আছে? তো এর মেইন কারণ হচ্ছে যে ভারতবর্ষের উত্তর দক্ষিণে বিস্তারটা অনেকটা বেশি। প্রায় ৮ ডিগ্রি থেকে প্রায় ৩৭ ডিগ্রি পর্যন্ত। তো এতটা ব্যবধানের কারণে ভারতবর্ষের কিন্তু জলবায়ুর অটোমেটিক একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। ২ আছে ডিসট্যান্স ফ্রম দ্য সি। তো বললামই যে যত সমুদ্রের কাছাকাছি থাকবে তত জলবায়ু সমভাবাপন্ন হবে। আর যত সমুদ্র থেকে ভিতরের দিকে যাব তত কিন্তু মহাদেশীয় জলবায়ু দেখা যাবে। মহাদেশীয় জলবায়ুর কথার অর্থ হচ্ছে এমন এই জলবায়ুগুলোতে যখন শীত পড়ে তখন প্রচণ্ড শীত পড়ে। আবার যখন গরম হয় তো প্রচণ্ড গরম হয়। কিন্তু সমুদ্রের আশেপাশের অঞ্চলগুলোতে এইরকম ব্যাপারটা হয় না আরকি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কোচিতে বার্ষিক তাপমাত্রা মাত্র ৩ ডিগ্রি। বার্ষিক তাপমাত্রার যে তারতম্য অর্থাৎ ১ বছরে টেম্পারেচারের কিরকম চেঞ্জ হচ্ছে, তার পার্থক্য মাত্র ৩ ডিগ্রি। কিন্তু ওটাই যদি আমরা দিল্লিতে চলে যাই তাহলে দেখব ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারতম্য হয়। আবার কলকাতায় যেমন কলকাতা যেহেতু সমুদ্রের কাছাকাছি, তো কলকাতাতে প্রায় গড়ে গোটা বছরে ১১৯ সেমি বৃষ্টিপাত হয়। কিন্তু আ বিকানোরে আবার ২৪ সেমি বৃষ্টিপাত হয়। তো এটাই বোঝানোর চেষ্টা করছে যে যত সমুদ্র থেকে আমরা দূরে যাচ্ছি, তত কিন্তু আ এই ওয়েদারটা চেঞ্জ হতে থাকছে। নর্দার্ন মাউন্টেন রেঞ্জ তো বললাম যে নর্দার্ন মাউন্টেন রেঞ্জ দুভাবে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। এক তো অতি শীতল জলবায়ুকে ভারতে প্রবেশ করতে দেয় না। ঠিক আছে? একটু দাঁড়াও তো। সাইবেরিয়ার অতি শীতল জলবায়ুকে ভারতে প্রবেশ করতে দেয় না। আর দ্বিতীয় হচ্ছে যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওখানে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ঘটায়। একটু দাঁড়াও। হুম, ঠিক আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো যাতে মনে থাকে। সব এগুলা জানা আছে যদিও। ফিজিওগ্রাফি আছে তারপরে। তো ফিজিওগ্রাফি আমি বললাম যে ভারতবর্ষের সব জায়গায় একই রকম ফিজিওগ্রাফি কিন্তু নেই। ঠিক আছে? কোথাও পাহাড় আছে, মালভূমি আছে যে কারণে ভারতের জলবায়ুটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন ভারতবর্ষের মধ্যে যদি রাজস্থানে চলে যাই, তাহলে এখানে আমরা থর মরুভূমি দেখতে পাবো। বৃষ্টিপাত প্রায় হয়ই না। আবার ভারতবর্ষের মেঘালয়ে একটা জায়গা আছে চেরাপুঞ্জি, যেখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়। তো এই ধরনের পার্থক্যগুলো কেন হয়? এর কারণ হচ্ছে ভারতের যে ফিজিওগ্রাফিটা সেটা কিন্তু বৈচিত্র্যপূর্ণ, অর্থাৎ একই রকম নয়। ঠিক আছে? তারপরে ওয়েস্টার্ন ঘাটের এই দিকে পশ্চিম দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু তার ঠিক পূর্ব দিকেই আবার একটা রেইন শ্যাডো জোন তৈরি হয়েছে। অর্থাৎ বৃষ্টি হয় না। বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়েছে। তো ওটাই বলেছে যে এই যে এত জলবায়ুর বৈচিত্র্য দেখা যায় এর মেইন কারণ হচ্ছে ফিজিওগ্রাফি। মনসুনাল উইন্ড তো জানি আমরা যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেমন গোটা ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটায়। আবার যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু হয় তখন কিন্তু ভারতে সেরকম বৃষ্টিপাত হয় না।
শুধুমাত্র একটা জায়গা বাদ দিয়ে, সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে কিন্তু এদিক থেকে আসার সময় সমুদ্রের উপর দিয়ে জলীয় বাষ্প এসে এখানে ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। তো এই অঞ্চলটা আর এদিকে পশ্চিমা ঝঞ্ঝা হয়, এই দুটা জায়গা বাদ দিয়ে প্রায় বৃষ্টিপাত কিন্তু হয় না। ঠিক আছে? আপার এয়ার সার্কুলেশন, যেটা আমি বললাম যে আপার এয়ার সার্কুলেশন বলতে এখানে জেট স্ট্রিমের কথাই বলা হচ্ছে। তো জেট স্ট্রিম যেহেতু উপর দিয়ে প্রবাহিত হয়, ওই জন্য আপার এয়ার সার্কুলেশন বলা হয়। তো ২ প্রকারের জেট স্ট্রিম আছে। একটা হচ্ছে ভূমধ্য সাগর থেকে উত্থিত হয়ে এরকম করে ভারতের দিকে চলে আসে এবং হিমালয়ে ধাক্কা খেয়ে এসে ২ টা ভাগে ভাগ হয়ে যায়। একটা উপরের দিকে চলে যায়, আরেকটা এরকম দক্ষিণের দিকে বেঁকে গিয়ে ভারতের এই জায়গায় আরাবল্লী পর্বতের ওই জায়গায় ধাক্কা-টাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায় শীতকালে। যেটাকে বলা হয় পশ্চিমা ঝঞ্ঝা। তো এই পশ্চিমা ঝঞ্ঝার সৃষ্টিতে পশ্চিমা জেট স্ট্রিমের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। তো এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞেসও করে যে ভারতবর্ষে যে পশ্চিমা ঝঞ্ঝা হয় তার জন্য দায়ী কে? তো তার জন্য প্রধান দায়ী হচ্ছে জেট স্ট্রিম এবং সেই জেট স্ট্রিমটার নাম হচ্ছে পশ্চিমা জেট স্ট্রিম। কারণ যেহেতু এই বায়ুটা পশ্চিম দিক থেকে আসে। আরেকটা যে পূবালি জেট স্ট্রিম। তো পূবালি জেট স্ট্রিমটা এরকম করে অ্যাকচুয়ালি প্রবাহিত হয় ভারতের দক্ষিণ দিয়ে, মহাসাগরের অঞ্চল দিয়ে। এখানে দেখানো হয়েছে। এটা আরেকটু নিচ দিয়ে হলে ভালো হতো তীরটা। তো যখন এরকম নিচ দিয়ে যায়, তখন এরকম সচরাচর সে প্রবাহিত হতেই থাকে। কিন্তু ভারতবর্ষের এই জায়গায় রয়েছে একটা তিব্বত মালভূমি, ভারতের উত্তরে হিমালয়ের পরে। সো সেই তিব্বত মালভূমিতে তখন কিন্তু প্রচুর উত্তাপ থাকে। যে কারণে একটা বিশাল বড় নিম্নচাপের তৈরি হয়। এটা জেট স্ট্রিম থিওরিতে এই জিনিসগুলোই পড়বো আবার। ঠিক আছে? যখন মৌসুমী বায়ুর উৎপত্তি পড়বো না তখন। জাস্ট এখন একটু বলে দিই। তো যখন এরকম অনেক নিম্নচাপ হয়, সেই নিম্নচাপের আকর্ষণে এই বায়ুটা এদিকে না গিয়ে হঠাৎ করে এদিকে ঘুরে যায়। তো যখন সে এদিকে ঘুরে যায়, তখন কি হয়? তার পিছন জলীয় বাষ্পপূর্ণ বায়ুও ধীরে, ধীরে ভারতে প্রবেশ করে এবং এভাবেই কিন্তু ভারতবর্ষের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সূত্রপাত ঘটে। তার মানে এটাই বোঝালো যে পূবালি জেট স্ট্রিম ভারতে মৌসুমী বায়ু তথা ভারতের জলবায়ুর উপর কিন্তু একটা বিশাল প্রভাব ফেলে। নেক্সট আছে ট্রপিক্যাল সাইক্লোন এবং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তো ট্রপিক্যাল সাইক্লোন কথার অর্থ হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণঝড়। আমরা জানি যে ভারতের বঙ্গোপসাগরের এই অঞ্চলে, আরব সাগরেও হয় কিন্তু আরব সাগরে অনেক কম হয়। ঠিক আছে? বঙ্গোপসাগরে বেশিরভাগ ঘূর্ণিঝড়গুলো হয়। তো এই ঘূর্ণিঝড় যখন হয় তখন এই অঞ্চলটাতে ভারতের মানে জলবায়ুর উপর একটা বিশাল প্রভাব পড়ে। আবার পশ্চিমা ঝামেলা যখন হয়, যেমন শীতকালে সচরাচর দিল্লিতে প্রচুর ঠান্ডা হয় শীতকালে। কিন্তু যখন এরকম পশ্চিমা ঝঞ্ঝা হয় অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, তখন আরও কিন্তু শীতটা প্রচুর হারে বেড়ে যায় এবং বৃষ্টিপাতও হয়। এর ফলে যদিও কিছু, কিছু ক্ষেত্রে লাভও হয় কৃষিকাজের ক্ষেত্রে বিশেষ করে। ঠিক আছে? তো যাই হোক, ভারতের জলবায়ুর উপর এভাবে এরা প্রভাব বিস্তার করে। এই যে এটা এই ওই ডায়াগ্রামটা এখানে বড় করে দেওয়া আছে। ম্যাপগুলো খুব সুন্দর হয়েছে। খুব সহজে বোঝা যাবে। এগুলা যখন থিওরি পড়াবো না এই মনসুনের উৎপত্তির, তখন এই ম্যাপগুলো খুব কাজে লাগবে। নেক্সট আছে এল নিনো। তো এল নিনো আশা করি সবাই জানে। এখানে কি ম্যাপটা দিয়েছে? হ্যাঁ। তো এল নিনো কি অ্যাকচুয়ালি? এই যে দক্ষিণ আমেরিকার পেরু আর ইকুয়েডর উপকূলে একটা স্রোত আছে। যে স্রোতটার নাম হচ্ছে পেরু স্রোত বা একে হামবোল্ড স্রোতও বলা হয়। হামবোল্ড স্রোতও বলা হয়। ঠিক আছে? তো এই পেরু আর হামবোল্ড স্রোত হচ্ছে একটা শীতল স্রোত। হামবোল্ড, জিওগ্রাফার হামবোল্ড, যে কসমস গ্রন্থের রচয়িতা সম্ভবত। ঠিক আছে? তো এই হামবোল্ডের নামানুসারেই কিন্তু এর নামকরণ হয়, হামবোল্ড স্রোত। তো এই শীতল স্রোত, এবার এখানে কি হয়? ২ টা প্লেটের মিলন হয় অ্যাকচুয়ালি। একটা হচ্ছে নাজাকা প্লেট আর এদিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা প্লেট। তো এই ২ টা প্লেটের ফলে এখানে অনেকগুলো আরকি অগ্ন্যুৎপাত, এই হটস্পট রয়েছে। যার ফলে প্রচুর আগ্নেয়গিরি নিচ থেকে উঠে আসে অনবরত। তো কন্টিনিউয়াস এরকম আস্তে ৬ থেকে ৭ বছর পর কি হয়? এই জায়গাটার জলটা অর্থাৎ সমুদ্র জলটা অনেক উষ্ণ হয়ে যায়। যে কারণে এই যে শীতল স্রোতটা না থেকে এখানে একটা উল্টা দিকে প্রবাহিত উষ্ণ স্রোতের তৈরি হয়। যেটাকে বলা হয় এল নিনো। এল নিনো, ঠিক আছে? সাধারণত এগুলো ক্রিসমাসের সময় দেখা যায় ২৫ ডিসেম্বরে। তো যাই হোক, তো যখন এরকম এল নিনো হয় তখন কি হয়? যে স্বাভাবিকভাবে যেরকম বায়ুটা প্রবাহিত হতো, যেমন স্বাভাবিকভাবে বায়ুটা কি হতো? এদিক থেকে এদিকে প্রবাহিত হতো এবং ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটাতো। কিন্তু এল নিনোর সময় কি হয়? এখানে একটা বিশাল বড় নিম্নচাপ তৈরি হয়ে যায়। যে কারণে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা আর এদিকে যায়ই না। তারা এখানে ঘুরে যায় এরকম করে। ফলস্বরূপ কি হয়? ভারতে যে বৃষ্টিপাতটা হতো, সেই বৃষ্টিপাতটা কিন্তু আর হয় না। ঠিক আছে? তো এটাই হচ্ছে এল নিনো। আর এর ঠিক উল্টা অবস্থাটা হচ্ছে লা নিনা। অর্থাৎ এই যে পেরু আর হাম্বল স্রোতটা আছে না? এই স্রোতটা হচ্ছে যতটা শীতল তার থেকেও যদি বেশি শীতল হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে এই যে জেট স্ট্রিমটা দিকে প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে আরো শক্তিশালী হয়ে যাবে। এবং ভারতে এসে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। মানে আগে যেরকম ঘটাতো স্বাভাবিক অবস্থায়, তার তুলনায় আরো বেশি বৃষ্টিপাত ঘটাবে। এভাবে কিন্তু লা নিনা হলে ভারতে বন্যা হয় আর এল নিনো হলে ভারতে কিন্তু খরা হয়। তো এখানে কয়েকটা বছরও লেখা আছে ১৯৮৭, ২০০৯, ২০১৪
এই সালগুলোতে যে খরা হয়েছিল, এই খরার জন্য কিন্তু এল নিনো দায়ী। 2026-এও কিন্তু এল নিনো হয়েছে আর কি। 2026-এও এল নিনো চলছে, দেখেছিলাম খবরে আমি। তো যাই হোক, এল নিনো লা নিনাটা যখন আমি ক্লাইমেটোলজি পড়াবো না, যাদের কনসেপ্ট তো অনেকেরই আছে, যাদের কনসেপ্ট নেই একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাইমেটোলজি আমার সবথেকে বেশি ভালো লাগে পড়াতে। কিন্তু এখন এই এল নিনো পড়াতে গেলে তো ইন্ডিয়ান জিওগ্রাফিটাই পড়ানো হবে না, ওই জন্য আমি অত ডিটেলসে বলছি না। হ্যাঁ, এটা গেল লা নিনা। তার মানে এটা মনে রাখতে হবে যে লা নিনার সময় ভারতে বন্যা হবে আর এল নিনোর সময় ভারতে খরা হবে। নেক্সট আছে দক্ষিণী দোলন। তো দক্ষিণী দোলন হচ্ছে প্রশান্ত মহাসাগরে, অ্যাকচুয়ালি মানে প্রশান্ত মহাসাগর বলতে ওই এল নিনোরই কথা বলে ঘুরে ফিরে, ঠিক আছে। এল নিনোর ফলে কি হয় যে এই যে আগে যে বায়ুগুলো এদিক থেকে এদিকে চলে যেত, ছুটে যেত ভারতের দিকে, বা যে জায়গাগুলোতে নর্মালি বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু যখন এল নিনো হয় না, তখন পুরো ব্যাপারটা উল্টা হয়ে যায়, অর্থাৎ সব দিকের জলীয় বাষ্পপূর্ণ বায়ুগুলো এদিকে ছুটে আসে, কারণ এখানে একটা বিশাল বড় লো প্রেসার জোন তৈরি হয়। এই কারণে এই ঘটনাটা যেহেতু দক্ষিণ গোলার্ধে ঘটে, তো দক্ষিণ গোলার্ধে আর কি, তো এই ঘটনাটাকেই ভূগোলের ভাষায় দক্ষিণী দোলন বলা হয়। তো এই দক্ষিণী দোলনের ফলেও ভারতের জলবায়ুর উপর বিশাল প্রভাব পড়ে, কারণ ভারতে বৃষ্টিপাতের একটু মানে লেট করে শুরু হয় বা কম হয়, এই ধরনের ঘটনাগুলো কিন্তু লক্ষ্য করে। তো ওটা এখানে বলা আছে, ঠিক আছে। তো এই 10টা টোটাল ফ্যাক্টর আছে, এই 10টা ফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝার ক্ষেত্রে। কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে আসতেও পারে যে ভারতের জলবায়ু কেন এত বৈচিত্র্যপূর্ণ, তো তার মেইন কারণ হচ্ছে এই 10টা ফ্যাক্টর। এবার এই 10টা ফ্যাক্টরের কারণে বা 10টা ফ্যাক্টর ছাড়াও ভারতে যেহেতু 2 ধরনের মৌসুমী বায়ু প্রবাহিত হয়, সে কারণে ভারতবর্ষে কিন্তু ঋতুচক্র সংঘটিত হয়। সিজনাল রিদম শব্দের বাংলা অর্থ হচ্ছে ঋতুচক্র। এটা আমার লেখা উচিত ছিল বাংলা এখানে, যাই হোক আমি বলে দিলাম ঋতুচক্র। তো ঋতুচক্র কি, ভারতবর্ষের আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু ভারতের টোটাল যে কি বলে ঋতুগুলো আছে সেটাকে কিন্তু 4টা ভাগে ভাগ করে, শীত, গ্রীষ্ম, বর্ষা আর শরৎ। হেমন্ত, বসন্ত ওগুলো বাংলাতেই চলে, জিওগ্রাফির ভাষায় অ্যাকচুয়ালি এই 4টাই ঋতু কিন্তু আছে, ঠিক আছে। তো এই সময় পিরিয়ডটাও অনেক সময় দিয়ে দেয়, কিন্তু আশা মনে হয় না দিবে, এগুলা তো সোজা জিনিস। তো সময় পিরিয়ডটাও একবার দেখে রাখতে পারে। আর শীতকালকে ইংরেজিতে কোল্ড ওয়েদার সিজন বা উইন্টার বলে, এটা জানাই আছে মনে হয় সবার। সামার, তো মনসুন সিজন বা রেনি সিজনও বলা হয় বর্ষাকালকে। আর এটা হচ্ছে রিট্রিয়েটিং মনসুন, অর্থাৎ প্রত্যাবর্তনকারী মনসুন, ঠিক আছে, উল্টা দিক থেকে যখন প্রবাহিত হয় এরকম। তো এগুলোর কি কি বৈশিষ্ট্য এখান থেকে কিছু কিছু কোশ্চেন আসে। হ্যাঁ, শীতকালে কি কি কন্ডিশন দেখা যায় ভারতবর্ষে? তো শীতকালে যদি আমরা দেখি, শীতকাল অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে মার্চের মধ্যভাগ পর্যন্ত থাকে। আর ভারতের শীতলতম মাস যদি আমরা বলি সেটা জানুয়ারিতেই সব থেকে সচরাচর বেশি শীত পড়ে। আর শীতলতম স্থান হচ্ছে লাদাখের দ্রাস, যেখানে -45 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস রেকর্ড করা গেছিল, ঠিক আছে। আর এই সময় সব সময় উচ্চচাপ বিরাজ করবে, এটা তো নর্মাল ব্যাপার, যে জায়গায় শীতল হয় ওই জায়গায় তো উচ্চচাপ বিরাজ করবে। পশ্চিমা ঝঞ্ঝা হয়, তো পশ্চিমা ঝঞ্ঝা অলরেডি আমি বললাম যে জেট স্ট্রিমের ফলে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পশ্চিমা ঝঞ্ঝা হয়। ইভেন এটা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশেও মাঝে মাঝে এইটা হয় আর কি, ঠিক আছে। আর এখান থেকে একটা কোশ্চেনও আসে, হ্যাঁ, যে এই পশ্চিমা ঝঞ্ঝার ফলে কত % বৃষ্টিপাত হয়? তো বাংলা বইগুলোতে ডিরেক্টলি 10% লেখা থাকে, কিন্তু ইংলিশ বইগুলো বা কোনো জায়গায় আবার 5 থেকে 10ও লেখা থাকে, ওই জন্য আমি 5 থেকে 10ই লিখেছি। তো এটা যাতে মনে থাকে যে পশ্চিমা ঝঞ্ঝার ফলে টোটাল যদি 100% বৃষ্টিপাত হয় ভারতে, তার 5 থেকে 10% কিন্তু এই পশ্চিমা ঝঞ্ঝার ফলেই হয়, ঠিক আছে। আর শীতকালে আরো একটা বড় ঘটনা হয় যে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে যেটা, সেখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়। এখানে বৃষ্টিপাতের মেইন কারণ হচ্ছে এদিক থেকে জলীয় বাষ্প যখন আসে না, তো এই মানে সরি উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা যখন আসে, তখন কি হয়, এই বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জলীয় বাষ্প অ্যাড হয়ে যায় তার মধ্যে, এবং এই পূর্বঘাট পর্বতমালায় ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তো এটাই শীতকালের এই কয়েকটা কন্ডিশন গেল। শীতলতম স্থান দ্রাস, শীতলতম মাস জানুয়ারি, পশ্চিমা ঝঞ্ঝা আর করমণ্ডল উপকূল। এবার সামারের কি কি বৈশিষ্ট্য আছে? তো সামার থেকে মেইনলি বেশি কোশ্চিন হয়। সময় যদি দেখি তো মার্চের মধ্যভাগ থেকে জুনের মধ্যভাগ পর্যন্ত, অর্থাৎ এই যে মার্চ শেষ হলো তারপর থেকে কিন্তু গ্রীষ্মকাল চালু হয়ে যায়। অধিকাংশ স্থানে তাপমাত্রা মানে ভারতের গড় টেম্পারেচার তখন 35 ডিগ্রি থাকে, কোনো জায়গায় এর থেকে বেশিও থাকে, কোনো জায়গায় এর থেকে কমও থাকে। মে মাস হচ্ছে ভারতবর্ষের উষ্ণতম মাস, মে মাসে সব থেকে গরম পড়ে কিন্তু। আর রাজস্থানের মানে ভারতের অন্যতম উষ্ণ স্থান যেটা হচ্ছে ফলৌদি, এখানে কিন্তু এটা কিন্তু রাজস্থানের একটা
কিছু কিছু ক্ষেত্রে আবার অন্য দেখায়, কিন্তু আমি দেখলাম যে গুগলের এটাই দেখালো, ওই জন্য আমি অ্যাড করলাম। ব্রিওয়ালি নাকি এরকম একটা দেখায় জায়গা, ঠিক আছে? তো এগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হতে থাকে। এখনো পর্যন্ত সবথেকে বেশি টেম্পারেচার রেকর্ড করা গেছে ৫১ ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ৫১ ডিগ্রি সেলসিয়াস, কোনো জায়গায় ওটা ৫৯ পর্যন্ত দেখায়, কিন্তু অফিসিয়ালি ৫১ ডিগ্রি সেলসিয়াসই কিন্তু থাকে। ইভেন এটা একবার কোয়েশ্চেন পরীক্ষা আসছিল। টেক্সট বুকে দেখলাম আমি, টেক্সট বুকের কোয়েশ্চেন এটা, ঠিক আছে? যে এখনো পর্যন্ত ভারতের সবথেকে বেশি কত ডিগ্রি টেম্পারেচার রেকর্ড করা গেছে? ওখানে কিন্তু অ্যান্সারটা 51 ই ছিল। তো যাই হোক। এবার এই সময় অর্থাৎ গ্রীষ্মকালে ভারতের বিভিন্ন জায়গায় কিছু কিছু স্থানীয় বায়ু দেখা যায়। যেমন লু হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত হয়। ঠিক আছে? রাজস্থান, দিল্লি-টিল্লি ওই সমস্ত জায়গায়। ইভেন আমাদের পশ্চিমবঙ্গেও অনেক সময় প্রবাহিত হয় এই যে লু। আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত কিন্তু প্রবাহিত হতে থাকে। মালদা জেলা আগে বিখ্যাত ছিল যে মালদা জেলায় খুব লু প্রবাহিত হতো। কিন্তু এখন কিন্তু মালদা নয়, গোটা পশ্চিমবঙ্গের প্রায় যেখানে সেখানে লু প্রবাহিত হয়। আন্ধি হচ্ছে একটা ধূলিঝড়, যেটা সচরাচর রাজস্থানের ওই মরু অঞ্চলের ওই জায়গাটায় দেখা যায় গ্রীষ্মকালেই। তারপর হচ্ছে কালবৈশাখী, যাকে ইংরেজিতে নর ওয়েস্টার বলা হয়। এটা মেইনলি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম এই সমস্ত রাজ্যগুলোতে দেখা যায়। তবে আসামে একে বরদই ছোলা বলা হয়। এরকম পরীক্ষা আসে যে কালবৈশাখী আসামে কি নামে পরিচিত? তো বরদই শিলা বা বরদই ছিলা বলে ওকে বাংলায়, ঠিক আছে? তো এটা যাতে সবাই মনে থাকে। এবার আছে ম্যাঙ্গো শাওয়ার, যেটা কেরালা আর কর্ণাটককে দেখা যায়। এই যে কেরালা আর কর্ণাটকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ধাক্কা খেয়ে এই জায়গায় বৃষ্টিপাত হয় হালকা। এর ফলে আমের ফলনটা খুব ভালো হয়। ঠিক আছে? তো যে কারণেই এই বৃষ্টিটার নাম হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার বা আম্র বৃষ্টি। আরেকটা আছে চেরি ব্লুজম, এটা মেইনলি কর্ণাটকে হয়। হুম? কর্ণাটকে মেইনলি এটা হয়। তো চেরি ব্লুজমের ফলে কফির উৎপাদন কিন্তু বেড়ে যায়। কফি। চেরি ব্লুজমের ফলে যে বৃষ্টি হয় তার ফলে কফির ফলনটা খুব ভালো হয়। তো এটা ছিল সামার। সামারের কতগুলো বৈশিষ্ট্য। এবার চলে আসবো আমরা মনসুন। মৌসুমী মানে বর্ষাকালে ভারতে কি বৈশিষ্ট্য দেখা যায়? এক তো এটা জুনের মধ্যভাগ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। অর্থাৎ এখন যে সময়টা চলছে এটা কিন্তু বর্ষাকালের মধ্যেই আমরা আছি। বর্ষাকাল। এটা গোটা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর অক্টোবর, নভেম্বর ২ মাস লাস্টে হচ্ছে আচ্ছা, অক্টোবর, নভেম্বর ২ মাস লাস্টে হচ্ছে শরৎকাল আরকি। ঠিকই আছে। আমি ভাবলাম ভুল দেওয়া আছে হয়তো। তো এই সময় ভারতের যে কি বলে যে উত্তর ভারতের সমভূমি যে আছে ওখানে একটা ট্রাপ দেখা যায়, নিম্নচাপ। ট্রাপ কাকে বলে? যখন অনেকটা স্থান জুড়ে একত্রে না লো প্রেশার জোন ক্রিয়েট হয়, সেটাকেই বলা হয় ট্রাপ বা মৌসুমী দ্রোণী। তো এটা গঙ্গা সমভূমি অঞ্চলে বিশেষত দেখা যায়। মানে গ্রীষ্মকালের শেষের দিকে বর্ষার শুরুতে এরকম দেখা যায়। এই কারণেই কিন্তু ওই বর্ষাতে বৃষ্টিপাতটা চালু হয় আরকি। বর্ষাকালটা এজন্যই আসে কারণ গ্রীষ্মের শেষের দিকে এই জায়গায় যে এই ট্রাপটা তৈরি হয়। তো ভারতে যদি গড় বার্ষিক বৃষ্টিপাত দেখি আমরা ১১৮ সেমি, সবগুলো মিলিয়ে আরকি। সব জায়গাগুলো মিলিয়ে এরকম হয়। আর মৌসিনরামে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। এটা আমাদের মনে রাখা উচিত। প্রায় ১১০০ থেকেও বেশি সেমি বৃষ্টিপাত হয় গড়ে ওখানে। আর আপেক্ষিক আর্দ্রতা সবথেকে বেশি থাকে এই সময়। আর ভারতের মোট বৃষ্টিপাতের ৭৫ থেকে ৮০% ই কিন্তু এই বর্ষাকালেই সংঘটিত হয়। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আছে যে ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত কি ধরনের? তো ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু শৈলক্ষেপ ধরনের। অর্থাৎ পাহাড়ে ধাক্কা খেয়ে ঘটে। ঠিক আছে? নেক্সট আছে রিট্রিয়েটিং মনসুন, অর্থাৎ প্রত্যাবর্তনকারী মনসুন। মনসুন তো এদিক থেকে প্রবাহিত হয়। যখন এই দিক থেকে বায়ুটা প্রবাহিত হতে শুরু করে, অর্থাৎ উত্তর-পূর্ব মৌসুমী বায়ু, তখনই কিন্তু এই সময়টা শুরু হয়। বাংলায় যাকে আমরা শরৎকাল বলে থাকি। অর্থাৎ আর কিছুদিন পর থেকে যেটা শুরু হবে, অক্টোবরের শুরুতে। তো এই সময় বেশিরভাগ ভারতের স্থানে উচ্চচাপ বিরাজ করে, অর্থাৎ স্থলভাগে। কিন্তু ভারত মহাসাগরের দিকে লো প্রেশার জোন থাকে। এ কারণেই বায়ুটা উত্তর দিক থেকে নিচের দিকে যায়। ঠিক আছে? কিছু কিছু জায়গায় এই সময় ঘূর্ণিঝড় দেখা যায়। যেমন আমাদের বঙ্গোপসাগরেও ঘূর্ণিঝড় দেখা যায়। ওড়িশা উপকূলে দেখা যায়, অন্ধ্র উপকূলে, তামিলনাড়ুর উপকূলে দেখা যায় এগুলো। আর পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়গুলো যে হয়, এই ঘূর্ণিঝড়টাকে আশ্বিনের ঝড় বলে। তো এটা যাতে মনে থাকে যে শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ুতেও গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত হয়। এর কারণ হচ্ছে এই যে করমণ্ডল উপকূলে ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাতটা হয় ওটার কথা বলা হয়েছে। তো এটাই ছিল ঋতুচক্র। এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু আছে। দেখলে মনে হবে যে ঋতুচক্র আবার কি জিনিস? এটা তো পড়ার মতো কিছু নাই। কিন্তু এর ভিতর থেকে কিন্তু অনেক কিছু জানার আছে। এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে হয়। এরপরে চলে আসবো আমরা ক্লাইমেটিক রিজিয়ন, যেটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। প্রতিটা পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন থাকেই। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। তো ভারতকে বিভিন্ন জন ক্লাইমেটিক ভাগ করেছে।
এক তো কোপেন ভাগ করেছে 9টা ভাগে। 1936 অ্যাকচুয়ালি নয়, 1901 প্রথমে, তারপরে 1919 সম্ভবত নাকি? তারপর লাস্টে গিয়ে মানে 1936 সালে তার সর্বশেষ পরিমার্জন হয়। ঠিক আছে? 1931 ও আছে মাঝখানে। তো ওই জন্য 1936টা দিয়েছি। 1918, আচ্ছা 1918, 1931, তারপর 1936। আর.এল. সিং 1971 সালে ভারতকে 10 ভাগে ভাগ করে, ত্রিওয়ার্তা 7 ভাগে, আর থ্রোনতোয়েট 11টা ভাগে ভাগ করে। সেম ওরকম এই থ্রোনতোয়েটও কিন্তু 1931 থেকে শুরু করেছিল ভাগ করা, আর 1948 হচ্ছে তার সর্বশেষ পরিমার্জন রূপ। ওই জন্য 1948টা এখানে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাকে সবগুলোই দিতে হতো। যাই হোক, সালটা অতটা ইম্পর্টেন্ট নয়, কয় ভাগে ভাগ করেছে সেটা ইম্পর্টেন্ট। এবার এখানকার মধ্যে সবগুলো কিন্তু পড়তে হবে না, হ্যাঁ, সবগুলো থেকে কিন্তু কোশ্চেন সেরকম আসে না, বা কেউ যদি চায় তো পড়তে পারে। আমি শুধু এটা কোপেনটা পড়াবো, কারণ কোপেন থেকে কোশ্চেন হয়। এগুলো জাস্ট জানে রাখলাম যে আরো কোপেন ছাড়াও আরো এরা এতগুলো ভাগে ভাগ করেছে, কিন্তু মেইনলি কোপেনটা থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে। তো কোপেন বেসিক্যালি 9 ভাগে ভারতকে ভাগ করেছে। তো কোপেন ছিলেন অস্ট্রেলিয়ার গ্রাজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ঠিক আছে, যিনি 1901 সালে, ওইখানে তো লেখা আছে 1901 সালে প্রথম জলবায়ুর শ্রেণীবিভাগ করেন, তারপরে 1918 সালে, 31 সালে এবং সর্বশেষ 1936 সালে পরিমার্জন করেন, ঠিক আছে। এবং তিনি ভারতকে টোটাল 9টা ভাগে কিন্তু ডিভিশন করেন। এবার কোপেনের শ্রেণী বিভাগ বোঝার আগে না, কোপেন কতগুলো লেটার ব্যবহার করেছিল সবাই আমরা জানি, সেই লেটারগুলো আগে ভালো করে বুঝতে হবে, তাহলেই কিন্তু তার শ্রেণী বিভাগটা বুঝতে সুবিধা হবে। যেমন গোটা ওয়ার্ল্ডকে ভাগ করার ক্ষেত্রে কোপেন 5টা ক্যাপিটাল লেটারের সাহায্য নিয়েছিলেন, অর্থাৎ গোটা ওয়ার্ল্ডকে মেইনলি 5টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে এ, বি, সি, ডি, ই। তো এ দ্বারা তিনি ট্রপিক্যাল অঞ্চলকে বুঝিয়েছেন, মানে এই যে একটা নিরক্ষরেখা, এর আশেপাশের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তিনি এ দ্বারা বুঝিয়েছেন। তার মানে যে জায়গায় এ থাকবে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে ওই অঞ্চলটা হচ্ছে ট্রপিক্যাল অঞ্চল। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে এখানে এ এম ডাব্লিউ আছে, এ ডাব্লিউ আছে, এ আছে, তার মানে এ দ্বারা আমরা কি বুঝলাম যে এই অঞ্চলটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে। দ্যাট মিনস এই যে 0 ডিগ্রি নিচের নিরক্ষরেখা থেকে উপরে 23.5 ডিগ্রি নিরক্ষরেখা পর্যন্ত, সরি অক্ষরেখা পর্যন্ত, এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় ট্রপিক্যাল। তার মানে এ মানে যখনই আমরা বুঝবো, তার মানে বুঝে যাবো যে আচ্ছা এটা হচ্ছে তাহলে ওই ট্রপিক অফ ক্যান্সারের নিচের দিকের ক্লাইমেটটার কথা বলা হচ্ছে, এরকম ব্যাপারটা। বি মানে হচ্ছে ড্রাই রিজিয়নকে তিনি বুঝেছেন, অর্থাৎ তার মতে যে জায়গায় বৃষ্টিপাতের থেকে বাষ্পীভবনই বেশি হয়, সেই জায়গাগুলোকে তিনি ড্রাই রিজিয়ন দিয়েছেন, ঠিক আছে। অর্থাৎ ওখানে বৃষ্টিপাত কম, বাষ্পীভবন বেশি, অর্থাৎ ওখানে প্রচুর উষ্ণতা পড়ে, এটাই আর কি। উষ্ণতা পড়ে, হ্যাঁ, শুষ্ক ঋতু বেশি থাকে। যেমন এখানে দুটো আছে বি দ্বারা, তো বি মেইনলি এই জায়গাটা, তার মানে আমরা কি বুঝলাম যে এই জায়গায় যতটা বৃষ্টিপাত হয় তার থেকে বেশি বাষ্পীভবন হয়ে যায়। আবার সি দ্বারা তিনি অ্যাকচুয়ালি মিড ল্যাটিটিউড অঞ্চলকে বুঝিয়েছেন। মিড ল্যাটিটিউড বলতে ওই 63.5 ডিগ্রি আশেপাশের অঞ্চলটাকে, যে জায়গাটায় আমেরিকা যুক্তরাষ্ট্র অবস্থান করছে, ঠিক আছে। তো সিও আছে আমাদের এই জায়গায় একটা, সি বলতে ওই গাঙ্গেটিক অঞ্চলটাকে বুঝিয়েছেন, ঠিক আছে। তো সি যে জায়গাটায় আছে, বুঝতে হবে এই জায়গাটা নাতিশীতোষ্ণ জলবায়ু। এবার আমেরিকার সঙ্গে এটাকে তুলনা করলে আবার হবে না। হ্যাঁ, বি হচ্ছে ওয়াটার ডেফিসিট, ঠিক। ওয়াটার ডেফিসিট মানে হচ্ছে জলের আর কি ঘাটতি হয়, ঠিক আছে। মানে যতটা বৃষ্টিপাত হয় তার থেকে বেশি বাষ্পীভবন হয়ে যায়, তো জলের ঘাটতি হয়, ঠিক। ডি হচ্ছে আর কি সি, সি এর উপরের যে অঞ্চলটা সেটা হচ্ছে ডি মানে কোল্ড আর কি, আর তার তুলনায় আরো বেশি ঠান্ডা এরকম। আর ই হচ্ছে পোলার রিজিয়নকে তিনি বুঝিয়েছেন। এছাড়া এইচ দ্বারাও একটা চিহ্ন বুঝিয়েছেন, এইচ দ্বারা তিনি মেইনলি মাউন্টেন রিজিয়নের যে ক্লাইমেট গুলো আছে সেগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন। তো এই 5টা হচ্ছে এ দ্বারা ট্রপিক্যাল, বি দ্বারা ড্রাই, সি দ্বারা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ, ডি দ্বারা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ এরকম, আর ই হচ্ছে পোলার রিজিয়ন, ঠিক আছে। এবার তিনি, এটা তো মেইন ডিভিশন গেল, এবার মেইনের ভিতরে আবার অনেক সাব ডিভিশন থাকে, তো সেই সাব ডিভিশনগুলোকে বোঝানোর জন্য ছোট হাতের লেটারগুলো ব্যবহার করেছেন। যেমন এ দ্বারা তিনি হট সামার, অর্থাৎ যেখানে গ্রীষ্মকালটা অনেক বেশি হয়, এমনকি মানে গড় টেম্পারেচার যার 22 ডিগ্রি সেলসিয়াসের বেশি গ্রীষ্মকালে, সেই জায়গাগুলোকে তিনি এ দ্বারা চিহ্নিত করেছেন। যেমন আমাদের ভারতের ক্ষেত্রে, ভারতের জলবায়ুতে এ নেই, ছোট হাতের এ নেই, যাই হোক। সি দ্বারা তিনি কুল সামারকে চিহ্নিত করেছেন। কুল সামার বলতে যে সামার মাসে টেম্পারেচারটা 22 ডিগ্রি সেলসিয়াসের কম থাকে এরকম, ঠিক আছে। এর দ্বারা তিনি ফর এভার রেইন কে বুঝিয়েছেন। ফর এভার রেইন কথার অর্থ হচ্ছে যেখানে সারা বছর বৃষ্টিপাত হয়। যেমন ভারতবর্ষের ক্ষেত্রেও তিনি এফ ব্যবহার করেছেন, এই যে এই জায়গাটা এফ। তার মানে আমরা কি বুঝলাম, ডি ফর হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ, অর্থাৎ পার্বত্য অঞ্চল বেসিক্যালি,
আর এফ মানে হচ্ছে সারা বছর বৃষ্টিপাত হয়। তার মানে আমরা কি বুঝবো যে ওই অরুণাচল প্রদেশের ওই জায়গাটাকেই। ঠিক আছে, গেল এরকম। তারপরে হচ্ছে কোথায় আসলাম, তারপরে হচ্ছে ডাব্লু আর এস। ডাব্লু মানে হচ্ছে উইন্টার ড্রাই, এস মানে হচ্ছে সামার ড্রাই। উইন্টার ড্রাই মানে কি, অর্থাৎ শীতকালে বৃষ্টিপাত হয় না। আর এস মানে সামার ড্রাই, মানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। তার মানে কোন সময় বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয়। অর্থাৎ ডাব্লু শব্দের অর্থ হচ্ছে ড্রাই উইন্টার, আর এটা হচ্ছে এস শব্দের অর্থ হচ্ছে ড্রাই সামার। অর্থাৎ এখানে বৃষ্টিপাত হয় শীতকালে, এখানে বৃষ্টিপাত হয় শীতকালে, আর এখানে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে, এরকম। জি দ্বারা তিনি গাঙ্গেটিক রিজিয়নকে বুঝিয়েছেন। এটা পরীক্ষায় খুব আসে যে কোপেন জি অক্ষরটা দ্বারা কোন অঞ্চলটাকে বোঝানোর চেষ্টা করেছেন। তো জি অক্ষরটা দ্বারা ভারতের একটা বিশেষ অঞ্চল গাঙ্গীয় সমভূমিকে বোঝানোর চেষ্টা করেছিলেন, অর্থাৎ উত্তরের সমভূমিকে আর কি। এইচ মানে হচ্ছে হট টেম্পারেচার, ঠিক আছে। এইচ শব্দের অর্থ হচ্ছে হট, এইচ ও টি, ঠিক আছে। তো এখানে যদি টেম্পারেচারটা 18°C মতো হয়, তো সেটাকে তিনি এইচ বলেছেন। ওভারঅল টেম্পারেচার কিন্তু আগে যেটা এ আর সি পড়লাম, এটা শুধুমাত্র গ্রীষ্মকালের কথা বলেছে এই 22°টা। আর এখানে বলেছে গোটা বছরের যে টেম্পারেচারটা 18°C মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে তাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করব। আর এম দ্বারা মেনলি তিনি মনসুন ক্লাইমেটকে বোঝানোর চেষ্টা করেছেন। মনসুন, যেমন যে জায়গায় এম আছে, যেমন এই যে এই জায়গাটায় এম আছে, তার মানে কি, তার মানে এই জায়গায় মৌসুমী বায়ুর একটা বিশেষ প্রভাব রয়েছে, এবং এখানে মৌসুমী বায়ুর প্রভাবেই বৃষ্টিপাতটা হয়ে থাকে, এরকম আর কি। এছাড়াও তিনি আরো কিছু মানে কিছু আরো ক্যাপিটাল লেটার ইউজ করেছেন, যেমন এস। এস দ্বারা তিনি স্টেপ বা সেমি এরিড অঞ্চলকে বোঝানোর চেষ্টা করেছেন। সেমি এরিড মানে কি, যেমন এই জায়গাটায় যদি আমরা দেখি যে রাজস্থানের এই জায়গাটা, এই যে BSHW, অর্থাৎ এটা। তো এখানে কি বুঝেছেন যে BS যদি থাকে তার মানে সেমি এরিড। সেমি এরিড কথার অর্থ হচ্ছে যে ওটা পুরোপুরি খরা নয় আর কি, বা পুরোপুরি মরুভূমি হয়নি ওরকম, কিন্তু প্রায় মরুভূমি আমরা বলতে পারি, যেটাকে ভূগোলের ভাষায় স্টেপ ক্লাইমেট বলা হয়, ঠিক আছে। আর ডাব্লু দ্বারা, ক্যাপিটাল ডাব্লু দ্বারা তিনি ডিজার্ট অঞ্চলকে বোঝানোর চেষ্টা করছেন। ডিজার্ট, এই যে ডিজার্ট অঞ্চল, যেমন আমাদের এই রাজস্থানের যে থর মরুভূমির এই জায়গাটায় তিনি ডাব্লু কথাটা ইউজ করেছেন। তার মানে কি বুঝবো, যে ওই জায়গাটা একটা মরু অঞ্চল, ঠিক আছে। তারপরে আছে টি। টি ফর হচ্ছে তুন্দ্রা। এই যে এদেরকে বলি 9টার সময় ফোন না করতে, ঠিক 9টায় ফোন করবে সবাই। টি ফর তুন্দ্রা, হ্যাঁ। তুন্দ্রা আর এফ, এই দুটা হচ্ছে পোলার যে ক্লাইমেটটা ভাগ করেছেন না কোপেন, এই যে পোলার অঞ্চলটা যে আছে তার দুটা সাব ডিভিশন আর কি, একটা হচ্ছে ইটি, একটা হচ্ছে ইএফ, ঠিক আছে। তো এরকম, তো তুন্দ্রা একটা ক্লাইমেট আছে, একটা হচ্ছে এফ ক্লাইমেট আছে। এফ যেটা আছে সেটা হচ্ছে আইস ক্যাপ, অর্থাৎ যেটা সারা বছর বরফ থাকে, যে অঞ্চলে একদম বরফে ঢাকা থাকে। আর তুন্দ্রা সম্ভবত যে অঞ্চলটা সারা বছর বরফ থাকে না, কিন্তু বেশিরভাগ সময় বরফ থাকে, তাই তো নাকি? তো এইগুলো যদি না বুঝে কেউ, হ্যাঁ, এই লেটারগুলো, এগুলো অ্যাকচুয়ালি যখন ওয়ার্ল্ড ক্লাইমেট পড়ায় কেউ, তখন এই লেটারগুলো আরো সবাই পড়ে। কিন্তু এই লেটারগুলো যদি কেউ না বুঝে, তাহলে কিন্তু কোপেনের ক্লাইমেটটা কিছু বুঝতে পারবে না, যে কোপেন অ্যাকচুয়ালি কি বুঝাতে চেয়েছে। ঠিক আছে? তো ওইজন্য একবার বলে দিলাম আমি। ভালো করে পড়তে হবে, এটা খুব ইম্পোর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। তো এবার কোপেন ভারতবর্ষকে কয় ভাগে ভাগ করেছে টোটাল? ৯ ভাগে। হ্যাঁ, ইএফ মানে পার্মানেন্ট স্নো, যেটা বললাম আমি। ৯ ভাগে কিন্তু ভাগ করেছেন, হ্যাঁ? ৯ ভাগের মধ্যে একটা হচ্ছে এএমডব্লিউ, এডব্লিউ, এএস, অর্থাৎ এই যে ৩টা, এই ৩টা মেইনলি ট্রপিক্যাল অঞ্চল। ওইজন্য আমরা দেখব যে এটা এই যে কর্কট ক্রান্তি রেখার নিচের দিকে এগুলো অবস্থান করছে। ঠিক আছে? কারণ ট্রপিক্যাল অঞ্চল বলতে তো ওটাকেই আমরা বুঝাবো। তারপরে বি দ্বারা দুটা বি ক্লাইমেট আছে। বি মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখার অবশ্যই উপরের দিকে হবে। যদিও এখানে একটা আছে, কারণ এর যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু এই অঞ্চলের সঙ্গে মিলে যায়। সে কারণে কিন্তু নিচের দিকে আছে পশ্চিম ঘাটের, যেটা বৃষ্টিচ্ছায় অঞ্চল। আর সি দ্বারা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ, যে নাতিশীতোষ্ণ কিন্তু উষ্ণতাটা একটু বেশি, যেটা গাঙ্গেটিক অঞ্চল আর কি। আর ডি দ্বারা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ, যেখানেও নাতিশীতোষ্ণ কিন্তু এখানে শীতলতার পরিমাণটা বেশি। আর ই কথার অর্থ হচ্ছে কি, ই কথার অর্থ হচ্ছে পোলার রিজিয়নের মতো আর কি, অর্থাৎ যেখানে সারা বছর প্রায় ঠান্ডা থাকে, ঠিক আছে, সেখানে যেখানে গ্রীষ্ম সেরকম অনুভব হয় না, শীতকালে প্রচুর শীতল হয়ে যায়। আর ইটি মানে হচ্ছে এই এর থেকেও একটু সাংঘাতিক আর কি, মানে যে জায়গাটা অনেক ঠান্ডা, উত্তরাখণ্ডের ওই অঞ্চলটা, ঠিক আছে। তো এরকম ৯ ভাগে ভাগ করেছে, যেটা আমাদের ম্যাপেও দেখানো আছে। এবার একটা একটা করে আমি প্রতিটা বলছি। বলার কিরকম সেরকম কিছু নাই,
কি, কি পড়তে হবে একটা যে কত টেম্পারেচার তো দেখলাম না আমি বইগুলোর মধ্যে আছে ওইজন্য টেম্পারেচারটা আমি দিলাম না। ঠিক আছে? মেইনলি রেইনফলটা মনে রাখতে হবে। আর সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে কোন জায়গাটা, যে এই জলবায়ুটা কোন জায়গায় দেখা যায়। ঠিক আছে? সেটা ইম্পোর্টেন্ট। তো AMW যদি আমরা দেখি তাহলে AMW আমি ডিরেক্ট ম্যাপে বলে দিচ্ছি। AMW টা অ্যাকচুয়ালি কোথায় আছে? প্রথমে তো AMW এর মানে কি? তো A মানে হচ্ছে ট্রপিক্যাল অঞ্চল। লেখাও আছে এখানে। কোথায় যে? এ আচ্ছা এখানে দেখাচ্ছি আমি। এ মানে হচ্ছে ট্রপিক্যাল অঞ্চল, হ্যাঁ? ট্রপিক্যাল অঞ্চল অর্থাৎ এই জায়গায় টেম্পারেচার বেশি হবে। ট্রপিক্যাল অঞ্চল মানে আমরা কি বুঝি? টেম্পারেচার বেশি হবে। এম মানে হচ্ছে তার তার ওখানে যে বৃষ্টিপাতটা হয়, সেই বৃষ্টিপাতটা পুরোটা মৌসুমী বায়ুর প্রভাবে হবে। এম যেহেতু মনসুনকে নির্দেশ করছে। আর ডাব্লু কথার অর্থ কি বললাম আমি? ডাব্লু কথার অর্থ হচ্ছে ওখানে উইন্টারটা ড্রাই, অর্থাৎ শীতকালে বৃষ্টিপাত হয় না। তাহলে বেশ কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু এমনিই হয়ে গেল। এবার যদি আমরা লোকেশন দেখি, তাহলে লোকেশন হচ্ছে এই যে মুম্বাই শহরটা আছে, মুম্বাইয়ের ঠিক দক্ষিণে এই পশ্চিম উপকূল আরকি। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে মুম্বাইয়ের দক্ষিণের গোটা অঞ্চলটা কিন্তু এই অঞ্চলের মধ্যে পড়ছে। আর এখানে গড় বৃষ্টিপাত ৩০০ সেন্টিমিটার। গোটা বছরে গড় বৃষ্টিপাত ৩০০ সেন্টিমিটার। এগুলো এখানে লেখা আছে, আমি জাস্ট একবারে বলে দিলাম। ঠিক আছে? যে গ্রীষ্মকালে গড় বৃষ্টিপাত ৩০০ সেন্টিমিটার হয়। আর মুম্বাইয়ের দক্ষিণে দেখা যায় এই অঞ্চলটা এরকম। পরীক্ষায় দিবে এরকম যে আ করমণ্ডল বলছে মালাবার উপকূলে নিম্নোক্ত কোন জলবায়ুটি দেখা যায়? তো আমাদের বলতে হবে AMW। তারপরে রয়েছে AS। তো AS টা যদি আমরা ম্যাপে দেখি তাহলে দেখব ঠিক তার অপোজিটে অর্থাৎ পূর্ব উপকূলে। তো পূর্ব উপকূলে AS শব্দের অর্থ কি? A শব্দের অর্থ হচ্ছে ট্রপিক্যাল, আমি একটু আগেই বললাম ট্রপিক্যাল। ট্রপিক্যাল মানে আমরা কি বুঝি? ট্রপিক্যাল মানে আমরা বুঝি যে এখানে প্রচুর টেম্পারেচার হবে। আর এস মানে কি? এস মানে হচ্ছে সামার ড্রাই, অর্থাৎ এখানে সামারে সেরকম বৃষ্টিপাত হয় না। ঠিক আছে? তাহলে কখন বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাতটা হয় উইন্টারে। ঠিক আছে? আর আমি একটু আগেই বললাম যে এদিক থেকে জলীয়বাষ্প এসে এই জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তো যাই হোক। তো এটা করমণ্ডল উপকূলে দেখা যায়। ৭৫ থেকে ১০০ সেমি বৃষ্টিপাত হয় এখানে। এগুলো মনে রাখতে হবে একটু। আর এখানে বেশিরভাগ বৃষ্টিপাতটা কিন্তু শীতকালে হয়। ওইজন্যই কিন্তু ডাব্লু লেখা আছে। এবার একটা আছে AW। তো AW হচ্ছে সবথেকে বেশি অঞ্চল জুড়ে বিরাজমান। ভারতের সবথেকে বেশি যদি জলবায়ু দেখি আমরা, সেটা হচ্ছে AW। তো AW মানে কি? A মানে হচ্ছে ট্রপিক্যাল। তার মানে এটা এখানে উষ্ণতা বেশি হবে। আর কর্কট ক্রান্তি রেখার নিচের দিকে অবস্থান করবে। আর W শব্দের অর্থ কি? উইন্টার ড্রাই, অর্থাৎ শীতকালটা কিন্তু ড্রাই থাকবে। ঠিক আছে? শীতকালে বৃষ্টিপাত হবে না। তাহলে বৃষ্টিপাত কখন হবে? গ্রীষ্মকালে বৃষ্টিপাত হবে। হুম। তো ওটাই লেখা আছে এখানে যে গড়ে ৭৫ সেমি বৃষ্টিপাত হয়। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে অর্থাৎ বৃষ্টিপাত হয় না। আর প্রায় কোনো বৃষ্টিপাত হয় না, যেটা আমি বললাম। আর এর অবস্থানটা গোটা উপদ্বীপীয় মালভূমির বাকি ওই ২ টা অঞ্চল বাদ দিয়ে। আর উত্তরে এর বিস্তার হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার সঙ্গে গিয়ে মিশে যায়। এরকম। এবার আরেকটা আছে এখানে যেটার নাম হচ্ছে BSHW। তো এটাকে যদি আমরা আগে ভেঙে নিই, তো B মানে হচ্ছে কি? ড্রাই, অর্থাৎ শুষ্ক অঞ্চল। যেখানে বৃষ্টিপাতের থেকে বাষ্পীভবন বেশি, অর্থাৎ ওখানে ওয়াটার ডেফিসিট হবে আরকি। যেটা বলল একটু আগে সোনাই। এস শব্দের অর্থ কি? এস শব্দের অর্থ হচ্ছে স্টেপ। স্টেপ মানে কি? স্টেপ মানে হচ্ছে প্রায় মরু, প্রায় মরু অঞ্চল। প্রায় মরু যেখানে না মরুভূমি হয়নি কিন্তু মরুভূমির মতো, সেই অঞ্চলটাকে আমরা স্টেপ বলে থাকি। আর এখানে কিছু, কিছু তৃণভূমি দেখা যাবে। এইচ মানে হচ্ছে কি? হট, অর্থাৎ এখানকার যে ওভারঅল টেম্পারেচার সেটা মোটামুটি 18 ডিগ্রির মতো হয়। ঠিক আছে? আর ডাব্লু শব্দের অর্থ কি? উইন্টারটা ড্রাই, অর্থাৎ যদিও সামান্য বৃষ্টিপাত হয় সেটা গ্রীষ্মকালে হবে, শীতকালে হবে না, এরকম ব্যাপারটা। তো BSHWটা পরীক্ষায় খুব আসে পরীক্ষায়। কেন? কারণ BSHWটা ২ জায়গায় দেখা যায়। একটা তো এই যে রাজস্থানের পূর্ব দিকটা সহ উপরের দিকের কিছু অঞ্চল। ঠিক আছে? আর আরেকটা যেটা সবথেকে পরীক্ষা আছে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল আরকি, বা পশ্চিমঘাট পর্বতের যেটা বৃষ্টির ছায়া অঞ্চল, সেই জায়গায় কিন্তু এটা লক্ষ্য করা যায়। তো পরীক্ষায় এরকম দিবে যে BSHW জলবায়ু নিম্নোক্ত কোন স্থানে পাওয়া যায়? তো ওখানে দিবে না, রাজস্থানের পূর্ব দিকটা দিবে না, কারণ ওটা সবার মনে থাকে। দিবে হচ্ছে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চল। তো অ্যান্সার কিন্তু সেটাই হবে। তো এই জায়গায় যদি দেখি তো এখানে বৃষ্টিপাত অনেক কম হবে। সচরাচর ৫০ সেমির গড়ে যেখানে বৃষ্টিপাত হয় না, সেই জায়গাতেই আমরা বলে দিই ওইটা খরাপ্রবণ এরিয়া। কিন্তু এখানে তার থেকেও প্রায় বেশি, কম আরকি। ১২ থেকে ২৫ সেমি গড়ে বৃষ্টিপাত হয়। বুঝা গেছে? পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চলে এটা হয়। তারপরে রাজস্থানের বিস্তীর্ণ অংশ অর্থাৎ পূর্ব দিকের অংশটা রাজস্থানের সহ হরিয়ানা, গুজরাটের কিছু অংশেও কিন্তু এটা লক্ষ্য করা যায়। আর এখানে হচ্ছে অর্ধশুষ্ক স্টেপ ধরনের প্রাকৃতিক উদ্ভিদ জন্মায়। মানে তৃণজাতীয় উদ্ভিদ জন্মায়, সিম্পল কথায়। গেল ওটা। এবার আছে ৫ নাম্বার। ৫ নাম্বার ভাগটা হচ্ছে BWHW। তো আগে দেখে নিই BWHW টা কোথায় আছে?
তো এই যে BWHWটা মেইনলি ভারতের মরু অঞ্চলের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে রাজস্থানের থর। বি এর মানে কি? বি মানে হচ্ছে ড্রাই রিজিয়ন, অর্থাৎ ওই সিম্পল কথা, যেখানে বৃষ্টিপাত যতটা হবে তার তুলনায় বেশি বাষ্পীভবন হবে। আর ডাব্লু শব্দের অর্থ কি? ডাব্লু দ্বারা তিনি মরু অঞ্চলকে বোঝানোর চেষ্টা করেছিলেন কোপিন অ্যাকচুয়ালি। তো এটা তো আমরা জানি যে মরু অঞ্চল। এইচ শব্দের অর্থ হচ্ছে যে হট রিজিয়ন, অর্থাৎ টেম্পারেচার 18°C আশেপাশে থাকে ওভারঅল গোটা বছর। আর ডাব্লু শব্দের অর্থ হচ্ছে উইন্টারটা ড্রাই, অর্থাৎ শীতকালে একদম বৃষ্টিপাত হয় না, যদিও গ্রীষ্মকালে ওখানে বৃষ্টিপাত হয় না। তো গেল। তো এটা মেইনলি কোথায় দেখা যাবে? যে পশ্চিম রাজস্থান, অর্থাৎ মেইনলি থর মরুভূমির ওই অঞ্চলটাতে। আর এখানে বৃষ্টিপাত 12 সেমিরও কম, বোঝা যাচ্ছে মানে অনেক কম, কিন্তু 12 সেমিরও কম এখানে। এই বৃষ্টিপাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে যে BWHW এর বৃষ্টিপাতের পরিমাণ কত, তো 12 সেমির কম। আর BSHW এর বৃষ্টিপাত 12 থেকে 25, ঠিক আছে, এটা যাতে মনে থাকে। এখানে প্রাকৃতিক উদ্ভিদ প্রায় অনুপস্থিত, ক্যাকটাস জাতীয় কিছু উদ্ভিদ দেখা যায়, কিন্তু সেটার পরিমাণও খুব নগণ্য। এবার আরেকটা আছে যেটা হচ্ছে CWG। তো CWG কোন অঞ্চলটা? CWG মানে হচ্ছে এই অঞ্চলটা। সি শব্দের অর্থ হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ, বাংলায় যদি আমরা বলি। উষ্ণ নাতিশীতোষ্ণ আবার কি জিনিস? তো উষ্ণ নাতিশীতোষ্ণ হচ্ছে এখানে নাতিশীতোষ্ণ থাকে, অর্থাৎ বেশি শীতও পড়ে না, বেশি উষ্ণতাও পড়ে না, কিন্তু উষ্ণতার প্রকোপটা একটু বেশি, ঠিক আছে, ওটাকে বলা হয় উষ্ণ নাতিশীতোষ্ণ। ডাব্লু শব্দের অর্থ হচ্ছে উইন্টার ড্রাই, অর্থাৎ শীতকালে সেরকম বৃষ্টিপাত হয় না। আর জি শব্দের অর্থ তো আমি বললাম যে গাঙ্গেটিক অঞ্চলটা, অর্থাৎ গাঙ্গেয় সমভূমি, ঠিক আছে। তো ওটাই বলেছে যে গঙ্গা সমভূমির অধিকাংশ অঞ্চল পূর্ব রাজস্থান, আসাম ও মালব মালভূমিতে এটা দেখা যায়। আর গ্রীষ্মকালে টেম্পারেচারটা 40°C পর্যন্ত উঠে যায়, টেম্পারেচার প্রচুর বেশি থাকে। আর শীতকালে 27°C মতো গড়ে কিন্তু টেম্পারেচার থাকে। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালেই হয়, আর শীতকালে প্রায় শুষ্ক থাকে, ওই জন্যই ডাব্লু শব্দটা ইউজ করেছে। মা এটা এখানে কেন চলে আসছে? ট্রপিক্যাল সাইক্লোন, ভুল করে এটা অ্যাড করে দিচ্ছি, যাই হোক আমি বলে দিচ্ছি। এরপরে বাকি থাকলো যেটা 7টা বাকি থাকলো না, 8 9 মানে কোনটা? আচ্ছা 7 বলতে এই এটা বাকি আছে, মানে এটা অ্যাড করার সময় ভুল করে ওই 7 নাম্বার পয়েন্ট আমি মানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি এমনি। 7 বলতে এই যে DFC এই জায়গাটাকে বোঝাচ্ছে। তো এই জায়গাটা একবার ভেঙে দেখে নি। ডি মানে হচ্ছে কি? শীতল নাতিশীতোষ্ণ, অর্থাৎ অঞ্চলটা তো নাতিশীতোষ্ণ, কিন্তু তার মধ্যেও শীতলতার পরিমাণটা একটু বেশি, প্রকোপটা বেশি। এফ মানে ফর ইভার রেইন, এরকম করে মনে রাখতে পারে, যদিও এই টার্মটা কিন্তু কোপেন ইউজ করেনি, ঠিক আছে, এটা আমি বোঝার জন্য বলছি যে এফ ফর ইভার রেইন, অর্থাৎ সারা বছর বৃষ্টিপাত হয়। আর সি আছে, সি মানে হচ্ছে কন্টিনেন্টাল ক্লাইমেট, অর্থাৎ এর আশেপাশে কিন্তু কোনো কন্টিনেন্টাল ক্লাইমেট অ্যাকচুয়ালি, কিন্তু সি দ্বারা তিনি একটা মানে হট রিজিয়নকে বোঝানোর চেষ্টা করছেন, যেখানে টেম্পারেচারটা তুলনামূলকভাবে বেশি থাকবে, মানে 22°C মতো থাকবে, যেটা গ্রীষ্মকালে, তাই তো নাকি? দেখে নি একবার, কনফিউশন হয়ে যাচ্ছে। ছোট হাতের সি দ্বারা এই যে সরি কুল সামারকে বোঝানোর চেষ্টা করছেন, যে টেম্পারেচারটা 22°C কম থাকবে, গ্রীষ্মকালের টেম্পারেচারও অনেকটা কম থাকে আর কি, এটাই। তো এই অঞ্চলটা মেইনলি সিকিম দেখা যায়, অরুণাচল প্রদেশে দেখা যায়, আর আসামের কিছু উপরের দিকের অংশে দেখা যায়, ঠিক আছে, এরকম। মেঘালয়টা কি এই অঞ্চলের মধ্যে দেখা যায়? ম্যাপে তো নাই, এই অঞ্চলের মধ্যে তো মেঘালয়টা মনে হয় দেখা যায়, কারো জানা আছে কি? সিক্স সেমি রেইনফল, আচ্ছা ড্রাই মান্থে 6 সেমি রেইনফল হয়, আচ্ছা, মানে যেটা সব থেকে শুষ্ক মাস সেখানেও কিছু বৃষ্টিপাত। হ্যাঁ হ্যাঁ, এগুলো ওরকম থাকে না, যেটা মেইনলি দেখা যায় সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আর ওগুলো ওরকম অপশন থাকে না, ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো ডিএফসি মনে রাখতে হবে এটা। আর লাস্টে আরো দুটো বাকি থাকলো, সেটা হচ্ছে একটা পোলার রিজিয়ন, আর একটা হচ্ছে ইটি তুন্দ্রা রিজিয়ন। তো পোলার রিজিয়ন বলতে এই অঞ্চলটাকে, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, ওই জায়গাগুলোকে বোঝাচ্ছে, যেখানকার টেম্পারেচার 0 থেকে 10°C মধ্যে থাকে, এবং বছরের অধিকাংশ সময়, এটা খুব ইম্পর্টেন্ট এই টার্মটা, অধিকাংশ সময় বরফে ঢাকা। অধিকাংশ কথার অর্থ হচ্ছে সারা বছর নয়, কিন্তু মানে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, কিন্তু সারা বছর নয়। আর ইটি যেটা টুন্দ্রা টাইপ আছে, এটা কিন্তু সারা বছর বরফে ঢাকা থাকে। ওই জন্য এটা এই যে স্পেশালি উত্তরাখণ্ডের এই জায়গাটা, যেখানে হচ্ছে ওই নন্দা দেবী পর্বতটা রয়েছে, উঁচু অঞ্চলগুলো কিন্তু ভারতের ওই জায়গাতেই রয়েছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় ইটি। এর টেম্পারেচারটা মোটামুটি 0 থেকে 10°এর মতোই থাকে গড়ে, কিন্তু পার্থক্য একটাই, যে এই অঞ্চলটা সারা বছর বরফে ঢাকা, আর ওই অঞ্চলটা অধিকাংশ সময় বরফে ঢাকা, ঠিক আছে। তো এটাই ছিল কোপেনের ক্লাইমেটের
শ্রেণী বিভাগ, ঠিক আছে। কপিন মেইনলি 9 ভাগে ভাগ করেছেন, যেরকম করে আমি বললাম এরকম করে কিন্তু বুঝে বুঝে মনে রাখতে হবে। খুব সিম্পল জিনিস, যারা একবার এই টার্মগুলো বুঝে যাবে না তাদের কাছে খুব সিম্পল এটা। তো আরেকটা টপিক আজকে পড়বো, এটা তাড়াতাড়ি বলে দিই, এটা সবার মোটামুটি জানা থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সোয়েল। তো ইন্ডিয়ান সোয়েলকে ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ 8টা শ্রেণীতে বিভক্ত করেন, ঠিক আছে, যার সদর দপ্তর কিন্তু নতুন দিল্লিতে অবস্থিত। কি কি সেটা? একটা হচ্ছে অ্যালুভিয়াল সোয়েল, অ্যালুভিয়াল সোয়েল মানে হচ্ছে ওই পলি মাটি আর কি। ব্ল্যাক সোয়েল মানে কৃষ্ণ মৃত্তিকা, এই জায়গাটায় দেখা যাবে। রেড আর ইয়েলো সোয়েল একটা মানে লোহিত মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কয়েকটা জেলায়। মাউন্টেইন বা ফরেস্ট সোয়েল অর্থাৎ এই যে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, যেটাকে পটজল মাটিও বলা হয়। একটা আছে অ্যারিড বা ডিজার্ট সোয়েল অর্থাৎ যেটা মরু অঞ্চলে দেখা যায়, যাকে স্যালাইন সোয়েলও বলা হয়। আচ্ছা, স্যালাইনটা আবার আলাদা, অ্যারিডটা আলাদা নাকি? স্যালাইন আর অ্যালকালাইন সোয়েল একটা আছে, এটা কোথায় দেখা যায়? ম্যাপের সঙ্গে তো মিলল। আচ্ছা আচ্ছা, কচ্চরনের এই জায়গাটা না? হ্যাঁ হ্যাঁ, লবণাক্ত, বুঝলাম। আর এটা যে পিটি সোয়েল বা মার্সি সোয়েল, যেটা হচ্ছে এই যে উপকূল সংলগ্ন অঞ্চলগুলোতে দেখা যায়, অর্থাৎ ওই জলাভূমির মৃত্তিকাটাকে। তো পলিমাটি, যেটা পলিমাটি থেকে কোশ্চিন আসে, সেটা হচ্ছে পলিমাটি ভারতে সব থেকে বেশি পাওয়া যায়, যেটাকে অ্যালুভিয়াল সোয়েল বলা হয়, সেটা হচ্ছে 45.6%। এটা ভারতে যতগুলো মৃত্তিকা আছে সব থেকে বেশি পরিমাণে এই মৃত্তিকাটা পাওয়া যায়। লেখা আছে নিচের দিকে যে ভারতের সর্বাধিক মৃত্তিকা কোন অঞ্চলে পাওয়া যায়, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, অ্যাকচুয়ালি দেয় না এগুলা পরীক্ষায়। এখান থেকে মানে কিছু কিছু কি কোশ্চিন হয় সেগুলো এই যে নিচের দিকে বৈশিষ্ট্য করে যেগুলো লেখা আছে সেগুলো ইম্পর্টেন্ট এখানকার। তো উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ম্যাপ দেখে মনে রাখাটা খুব দরকার। সিম্পলি বলতে গেলে গাঙ্গেয় সমভূমি আর ব্রহ্মপুত্র সমভূমির মধ্যে এই মৃত্তিকাটা দেখা যায়, ঠিক আছে। আর নদীবাহিত পলিবালি কাদা সঞ্চিত হয়ে এই যে এই মাটিটা কিন্তু তৈরি হয়েছে, এই জন্য এই মাটিটা অনেক উর্বর। আর এই মৃত্তিকার আবার অনেক ভাগ আছে, যেমন খাদার, ভাঙার, ধাঙ্কার, ভাবর, কঙ্কর, যেগুলো আমি অলরেডি পড়িয়েছি, এগুলোর মানে কি, ওই জন্য এখানে আর আমি ডিটেলসে বলছি না। এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি হয়, আর এই কারণে কিন্তু অত্যন্ত উর্বর এই মৃত্তিকাটা, ঠিক আছে। মানে মরু অঞ্চলের মতো ওরকম নয় আর কি। ধান, গম, পাট, তুলো এগুলো চাষ করা হয়। ভারতের যে রাজ্যগুলো এই জায়গায় অবস্থিত, যেমন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এমন আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, এই যে রাজ্যগুলো, এই রাজ্যগুলোতেই কিন্তু বেশি ফসল উৎপাদন হয়। এর মেইন একটাই কারণ, কারণ এই জায়গায় দেখা যায় উর্বর পলি মাটি বা অ্যালুভিয়াল সোয়েল। নেক্সট আছে কৃষ্ণ মৃত্তিকা। তো কৃষ্ণ মৃত্তিকা মেইনলি এই জায়গাটাতে দেখা যায়, অর্থাৎ গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, সেই সমস্ত জায়গাটা, মহারাষ্ট্রের ওই জায়গাটায়। তো এই কৃষ্ণ মৃত্তিকাকে এই কারণে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়, কারণ এখানকার মৃত্তিকার রংটা কিন্তু কালো, ঠিক আছে। অনেক সময় একে রেগুর মৃত্তিকাও বলা হয়। তো এখান থেকে যে কোশ্চিনটা আসে সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের ফলে ভালো, কোন চাষের পক্ষে ভালো। তো কৃষ্ণ মৃত্তিকায় সব থেকে বেশি কার্পাস চাষ হয়, অনেকে জানে এটা, কার্পাস চাষের জন্য ভালো, ঠিক আছে। বেস্টার বললাম না, এটা এই মৃত্তিকাটা তৈরি হয়েছে লাভা, মানে লাভা বাইরে বেরিয়ে এসে আর কি, ম্যাগমা বাইরে বেরিয়ে এসে, যেটাকে আমরা লাভা বলি, সেই লাভা জমা হয়ে এই মৃত্তিকাটা তৈরি হয়েছে। এরপর আছে রেড সোয়েল। তো রেড সোয়েল বলতে এই অঞ্চলটাতে দেখা যাবে, যেটা হচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রেড সোয়েল দেখা যায়। রেড সোয়েল কোথায় দেখা যায়? রেড সোয়েল হচ্ছে যে জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়, হ্যাঁ, বৃষ্টিপাতের ফলে সবকিছু নিচের দিকে ধুয়ে চলে যায় এবং উপরের দিকে লৌহ অক্সাইডটা পড়ে থাকে, যেটাই পরবর্তীকালে কিন্তু লাল মৃত্তিকার জন্ম দেয়। তো ওটাই লেখা আছে যে লৌহ অক্সাইডের পরিমাণ এই মৃত্তিকায় বেশি থাকে, এবং এই মৃত্তিকাটা কিন্তু অতটা উর্বর নয়, মানে অনুর্বর মৃত্তিকা এটা। কিন্তু এখানে যদি জলসেচ বা বিভিন্ন সার দেওয়া হয় তাহলে কিন্তু জোয়ার, বাজরা, রাগি, এই সমস্ত ফসলগুলো কিন্তু সামান্য পরিমাণে উর্বর হয়, ঠিক আছে, মানে উৎপন্ন হয় আর কি, উৎপাদন করা যায়। নেক্সট আছে ল্যাটেরাইট মৃত্তিকা। তো ল্যাটেরাইট মৃত্তিকা হচ্ছে পটজল বলছি, লোহিত মৃত্তিকার পরের একটা স্টেপ। যে লোহিত মৃত্তিকা, যে জায়গায় প্রচুর বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের পর কি হলো, যে সবকিছু নিচের দিকে চলে গেল, উপরে দিকে খালি লৌহ অক্সাইড পড়ে থাকলো। এবার তারপরে যদি কন্টিনিউয়াস অনেকদিন টেম্পারেচার বেশি থাকে, তাহলে উপরের অংশটা কি হয়, শক্ত হয়ে জমাটবদ্ধ হয়ে যায় এবং ইটের মতো আকার তৈরি হয় আর কি, যেটাকে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা বলে থাকি। এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ওই সমস্ত জায়গায় দেখা যায়, ঠিক আছে। তারপরে ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি, এই জায়গাগুলোতেও কিন্তু এইটা দেখা যায়, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতের এই অঞ্চলগুলোতেও দেখা যায় কিছু কিছু অঞ্চলে, কারণ এই জায়গায় বৃষ্টিপাতও হয় বর্ষাকালে, কিন্তু তারপর কিন্তু কন্টিনিউয়াস অনেক টেম্পারেচারও থাকে, যেহেতু ওটা নিরক্ষীয় অঞ্চলে অনেকটা কাছাকাছি অঞ্চল। এখানে মৌচাকের মতো গঠন দেখা যায়, মানে হানিকম, যেটাকে ইংরেজি ভাষায় হানিকম বলা হয়, হানিকম।
তারপরে হচ্ছে অনুর্বর প্রকৃতির, প্যাডালফার শ্রেণীর, এগুলো আপাতত প্যাডালফার প্যাডোকেল কি যারা জানে ঠিক আছে, যারা জানে না তাদের অত মাথা ব্যথার কোনো ব্যাপার নেই, কারণ এগুলো ধীরে ধীরে পড়বো আমরা। প্যাডালফার মানে হচ্ছে যেখানে ফেরাস অক্সাইডের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ লো অক্সাইডের পরিমাণ। বক্সাইট পাওয়া যায় এই মৃত্তিকায়। কাজু বাদাম জোয়ার বাজরার আগে গোলমরিচ দারুচিনি এই সমস্তগুলো এখানে উৎপাদন হয়। তারপরে আছে মরু অঞ্চল। তো মরু অঞ্চল মেনলি কোনটা? রাজস্থানের ওই অঞ্চলটা, ঠিক আছে, রাজস্থানের ওই অঞ্চলটা মরু অঞ্চল। তো স্বল্প বৃষ্টিপাত হয় আর অধিক উষ্ণতার কারণে এই মৃত্তিকা তৈরি হয়েছে। ছিদ্রযুক্ত হয়, অর্থাৎ এই মৃত্তিকাটা জল ধারণ করে রাখতে পারে না। বালি মৃত্তিকা জল ধরে রাখতে পারবে না, নিশ্চয়ই নিচের দিকে চলে যাবে, ওটাই বলেছে, ঠিক আছে, সেরকম আর নয় ইম্পর্টেন্ট এটা। পটজল মৃত্তিকা বলতে ওই যে ফরেস্ট সোয়েলকে বোঝানো হয়, ফরেস্ট যে সোয়েলটা সেই সোয়েলটাকে কিন্তু বোঝানো হচ্ছে। এছাড়া নিচের দিকে যে নীলগিরি পর্বত রয়েছে, এক কথায় সব উঁচু পর্বতগুলোর উপরের দিকের অংশগুলোতে এই মৃত্তিকাটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে। এই মৃত্তিকার উর্বরতাও কিন্তু অনেকটা কম হয়, তবে এখানে কিছু মশলা ফল এই সমস্তগুলো চাষ হয়, ঠিক আছে। যেমন আমরা ওই কাশ্মীরের দিকে আপেল টাপেল এই সমস্ত চাষ হয় কোন মৃত্তিকা? এই পটজল মৃত্তিকাতেই কিন্তু হয়ে থাকে। এবার হচ্ছে লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা। তো বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের শুষ্ক বলয়, ওই যে কচ্ছের রন বললো, ঠিক আছে, ওই জায়গাগুলোতে কিন্তু এগুলো দেখা যায়। আর এটা এই অঞ্চলটা ইক্ষু চাষের পক্ষে একটু ভালো। আর লাস্টে আরেকটা আছে, সেটা হচ্ছে জলাভূমির মাটি বা পিটি বা মার্সি সয়েল, ঠিক আছে, যেটা হচ্ছে এই উপকূল সংলগ্ন অঞ্চলগুলোতে দেখা যায়, ঠিক আছে, উপকূলের কাছাকাছি অঞ্চলগুলোতে যেখানে জল জমে থাকে সেই অঞ্চলটাকে আমরা পিটি সয়েল বা মার্সি সয়েল বলে থাকি। আর এই মৃত্তিকাটা কিন্তু অতিরিক্ত আম্লিক হয়, ঠিক আছে, অর্থাৎ অম্লতার পরিমাণ এখানে বেশি, যার পিএইচ স্কেল হচ্ছে 7-এর কম হয় আর কি, ঠিক আছে। তো এই ছিল ক্লাস। মৃত্তিকাটা অতটা ইম্পর্টেন্ট নয়, মৃত্তিকার বললাম তো আমি বৈশিষ্ট্যগুলো থেকে মেনলি কোশ্চেন দেয়, কিন্তু ক্লাইমেটটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লাইমেটে কিন্তু যারা ওই টার্মগুলো বুঝবে না তাদের কিন্তু অনেক অসুবিধা হবে।